আজ আমরা আলোচনা করছি 1872 সালের সাক্ষ্য আইন, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872। এই আইনটি মূলত ব্রিটিশ পার্লামেন্টে সর্বপ্রথম যে আইনটি যে দায়িত্ব দেওয়া হয় স্যার হেনরি সামারমেইনকে, তিনি যে আইনটি প্রণয়ন করেছিলেন এই ভারতীয় উপমহাদেশের জন্য, সেটি ততটা উপযোগী ছিল না বা তখন এটা কার্যকারী হয় নাই। পরবর্তীতে 1871 সালে ব্রিটিশ পার্লামেন্ট স্যার জেমস স্টিফেনকে দায়িত্ব দেন যাতে এই ভারতীয় উপমহাদেশের জন্য এতে উপযুক্ত আইন বা তৎকালীন সময়ে যে সময়োপযোগী একটি আইন প্রণয়ন করা যায়। তো স্যার জেমস স্টিফেন এই আইনটি অনেক প্রতীক্ষার পরে তৈরি করেন, অনেক প্রচেষ্টায় তৈরি করেন এবং যেটি তখন ভারতীয় উপমহাদেশের জন্য প্রযোজ্য হয় এবং সেটিকে প্রচলন করা হয়। এবং এই আইনটি ভারতীয় উপমহাদেশের জন্য ব্রিটিশ পার্লামেন্ট যে কার্যকারিতা শুরু করেন 1 সেপ্টেম্বর 1872 সালে। অর্থাৎ দিস অ্যাক্ট কেম ইনটু ফোর্স 1 সেপ্টেম্বর 1872। 1872 সালের 1 সেপ্টেম্বর এই আইনটি ভারতীয় উপমহাদেশে কার্যকর করা হয়। এই আইন মূলত একটি প্রসিডিউরাল ল, এটা একটি পদ্ধতিগত আইন বা অ্যাডজেক্টিভ ল। এটা একটা সাহায্যকারী বা এখানে পদ্ধতিগত আইন এবং এই আইনে যে বিষয়টি, এটাতে 167টি ধারা রয়েছে। দিস অ্যাক্ট হ্যাজ 167 সেকশনস এবং 11 চ্যাপ্টার, একটা 11টি অধ্যায় রয়েছে এবং 3টি পার্ট, 3 পার্টস, অর্থাৎ 3টি অংশ এখানে রয়েছে। তা 3টি অংশ, 11টি অধ্যায় এবং 167টি ধারার সমন্বয়ে এই আইনটি গঠিত। এই আইনে মূলত যে সিভিল এবং ক্রিমিনাল, দ্যাট ইজ এখানে ফৌজদারি আইন এবং দেওয়ানি আইনে বিচারের ক্ষেত্রে এই সাক্ষ্য আইন ব্যবহৃত হয় এবং এই সাক্ষ্য আইন মূলত 5 নং আইন। এটি হচ্ছে অ্যাক্ট নং 5, এটা 5 নম্বর আইন। তাহলে এটা একটি পদ্ধতিগত আইন এবং 1872 সালের আইন, যা কার্যকারিতা হয় 1 সেপ্টেম্বর 1872 সালের 1 সেপ্টেম্বর এবং এটা 5 নম্বর আইন। এটায় 3টি অংশ রয়েছে এবং এখানে 11টি অধ্যায় রয়েছে এবং এখানে 167টি ধারা রয়েছে। এই আইনটি ভারতীয় উপমহাদেশে প্রচলিত হলেও এটা কিন্তু সব ক্ষেত্রে প্রচলিত নয়। এটা ফৌজদারি এবং দেওয়ানি আইনে ব্যবহৃত হয়, কিন্তু কোর্ট মার্শালের ক্ষেত্রে এটা সাধারণত ব্যবহৃত হয় না এবং কিছু কিছু কোর্ট মার্শাল ছাড়া নির্দিষ্ট কিছু কোর্ট মার্শাল হয়, সেখানে ব্যবহৃত হবে না। যেমন এখানে আর্মি অ্যাক্ট 1952 সাল এবং এখানে এয়ারফোর্স অ্যাক্ট 1953 সাল এবং এখানে যে নৌবাহিনী শৃঙ্খলা যে অধ্যাদেশ 1961 সাল। এই যে বিষয়গুলো রয়েছে, নৌবাহিনী, বিমান বাহিনী এবং এখানে যে পদাতিক বাহিনী, যেটাকে আমরা বলি সেনাবাহিনী। তো সেনাবাহিনী, যে পদাতিক বাহিনী এবং নৌবাহিনী এবং বিমান বাহিনী, এই 3 যে অর্ডিন্যান্স আছে, এখানে যে অ্যাক্ট আছে, এই যেমন এখানে আর্মি অ্যাক্ট 1952 এবং এয়ারফোর্স অ্যাক্ট 1953 এবং দ্য নেভাল ডিসিপ্লিন অর্ডিন্যান্স অ্যাক্ট 1961, এই কয়টা ক্ষেত্রে সাধারণত এই সাক্ষ্য আইন প্রযোজ্য নয়। তো সাক্ষ্য আইন সালিসি বোর্ডের ক্ষেত্রে বা সালিসের ক্ষেত্রে ব্যবহৃত হয় না এবং এই যে বিমান বাহিনী, নৌবাহিনী এবং পদাতিক বাহিনী, এর যে বিচার কার্য বা কোর্ট মার্শাল, এখানে এই সাক্ষ্য আইনের প্রচলন এখানে ঘটবে না বা এখানে নেই। তো আমরা এই যে সাক্ষ্য আইন, এই আইনটি মূলত যে প্রেক্ষাপট, এটা হচ্ছে কি যে সাধারণত কোথায় ব্যবহৃত হবে? এটা দেওয়ানি কিংবা ফৌজদারি আইন উভয় ক্ষেত্রে এটার ব্যবহার আছে
এটা ব্যবহৃত হবে না সালিসির ক্ষেত্রে। আর কোথায়? এখানে কোর্ট মার্শালে ব্যবহৃত হবে, তবে এই এই অধ্যাদেশ বাদে। কোনটা, কোনটা? সেটা হচ্ছে যে দ্য আর্মি অ্যাক্ট 1952, দি এয়ার ফোর্স অ্যাক্ট 1953 এবং দি নেভাল ডিসিপ্লিন অর্ডিন্যান্স, নেভাল ডিসিপ্লিন অর্ডিন্যান্স 1961। এই ৩টি ক্ষেত্র ছাড়া অন্যান্য ক্ষেত্রে সাধারণত এই সাক্ষ্য আইনের ব্যবহার রয়েছে। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872। এই সাক্ষ্য আইন মূলত যে ভিত্তি বা কিসের উপরে ভিত্তি করে এই সাক্ষ্য আইন প্রচলিত হয় বা সাক্ষ্য আইনের ব্যবহৃত হয়, এইটি বিষয়টাও আমাদের অবশ্যই জানা দরকার। এখানে মূলত কিছু থিম রয়েছে বা কিছু উপযোগ্য বিষয় রয়েছে। যেমন এখানে ফিজিক্যাল ফ্যাক্ট এবং সাইকোলজিক্যাল ফ্যাক্ট। এখানে ফ্যাক্ট ইন ইস্যু, এই বিষয়গুলো আমাদের জানা দরকার যে ফিজিক্যাল ফ্যাক্টটা কি। কাউকে যদি, যেমন খকে গুলি করলো, খকে গুলি করলো, এই গুলি করাটা হচ্ছে এজ আ ফিজিক্যাল যে ফ্যাক্ট এইটা। কিন্তু তার ইন্টেনশন, যেমন এর ইন্টেনশন খকে সে গুলি করে মেরে ফেলবে, এই ইন্টেনশনটাই হচ্ছে সাইকোলজিক্যাল ফ্যাক্ট, অর্থাৎ মনস্তাত্ত্বিক বিষয়। একটা হচ্ছে শারীরিক বা বাহ্যিক বিষয়, আরটা হচ্ছে মনস্তাত্ত্বিক বিষয়। অর্থাৎ সাক্ষ্য আইনের ক্ষেত্রে আমাদের অবশ্যই এই দুটো ক্ষেত্র অবশ্যই বিবেচনা করতে হবে। একটা হচ্ছে ফিজিক্যাল ফ্যাক্ট, আরটা হচ্ছে সাইকোলজিক্যাল ফ্যাক্ট। এরপরে আমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে এই আইনটায় সাধারণত যে বিষয়গুলো আমরা সিরিয়াসলি মনে করব, এখানে সিরিয়াসলি মনে করার বিষয় হচ্ছে প্রমাণ, অর্থাৎ প্রুফড। এখানে প্রমাণ একটা বিষয়। সাক্ষ্য আইনের দুটো বিষয় আছে। যিনি সাক্ষ্য দেন তাকে উইটনেস বলা হয় বা সাক্ষী বলা হয়, এবং উইটনেস অর্থাৎ সাক্ষী যেটা প্রদান করেন তাকে সাক্ষ্য বলা হয়, অর্থাৎ এভিডেন্স। অর্থাৎ এভিডেন্স হচ্ছে সাক্ষী যাহা বলেন বা যাহা উপস্থাপন করেন, যাহা প্রদর্শন করেন, সেটি হচ্ছে এভিডেন্স। আর যিনি এই এভিডেন্স উপস্থাপন করেন তিনি হচ্ছেন সাক্ষী বা এখানে উইটনেস। তো উইটনেস অ্যান্ড এভিডেন্স বিষয়টা অবশ্যই আমাদের পরিষ্কার হওয়া প্রয়োজন। উইটনেস হচ্ছে যিনি সাক্ষ্য প্রদান করেন, আর যিনি যে সাক্ষ্য তিনি যেটা উপস্থাপন করেন বা যেটা বলেন বা যেটা ইঙ্গিত করেন বা উপস্থাপন করেন, সেটি হচ্ছে এভিডেন্স। তো এই এভিডেন্সের ক্ষেত্রে যে প্রমাণ এবং অপ্রমাণ বা প্রমাণিত নয়, এই বিষয়গুলো জড়িত থাকে। এখানে 3টি বিষয় আছে। একটা হচ্ছে প্রুভড, প্রমাণিত, একটা হচ্ছে ডিসপ্রুভড অর্থাৎ অপ্রমাণিত বা এখানে ভুল প্রমাণিত, একটা হচ্ছে নট প্রুভড অর্থাৎ এটা প্রমাণিত হয় নাই, অপ্রমাণিত এইটা। অর্থাৎ একটা হচ্ছে প্রমাণিত, ভুল প্রমাণিত, অপ্রমাণিত। অর্থাৎ প্রুভড, ডিসপ্রুভড অ্যান্ড নট প্রুভড। অর্থাৎ প্রুভড হচ্ছে যেটা প্রমাণ হয়ে গেছে, অর্থাৎ সত্য কিংবা মিথ্যা এটা প্রমাণ যখন হয়ে যাবে তখন সেটাতে প্রমাণিত। আর ডিসপ্রুভ, ভুল প্রমাণিত, অর্থাৎ যেটা বলতে চেয়েছি সেটা যদি প্রমাণিত না হয়, অন্য কিছু প্রমাণিত হয়, সেটা ভুল প্রমাণিত হয়েছে, অর্থাৎ তার কথাটা সত্য হয় নাই, এটা হচ্ছে ভুল প্রমাণিত হয়েছে। এবং কোনোটা সত্য হয় নাই, মিথ্যা হয় নাই, অর্থাৎ অপ্রমাণিত যেটা, অর্থাৎ মিথ্যা কিংবা সত্যি প্রমাণ হয় নাই, সেটা হচ্ছে নট প্রুভড। তাহলে এটা 3টি পার্ট আছে এখানে প্রমাণের ক্ষেত্রে। প্রমাণের ক্ষেত্রে কি কি পার্ট আছে এখানে? প্রুভড অর্থাৎ প্রমাণিত, আর ডিসপ্রুভড মানে অপ্রমাণিত, এবং নট প্রুভ অর্থাৎ ডিসপ্রুভড মানে হচ্ছে ভুল প্রমাণিত, এবং নট প্রুভড মানে হচ্ছে অপ্রমাণিত। তো প্রমাণিত, ভুল প্রমাণিত, অপ্রমাণিত, প্রমাণিত, ভুল প্রমাণিত এবং অপ্রমাণিত। তাহলে প্রমাণিত হচ্ছে প্রুভড, আর ডিসপ্রুভড মানে হচ্ছে ভুল প্রমাণিত, আর নট প্রুভড মানে হচ্ছে অপ্রমাণিত। তাহলে এই 3টি বিষয় আমাদের অবশ্যই জানা দরকার যে এভিডেন্স অ্যাক্টে যে বিষয়টার উপর আমাদের গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে কোনটা প্রমাণ করা গেল এবং কোনটা প্রমাণ করা গেল না, আর কোনটা অপ্রমাণিত থাকলো। অর্থাৎ সঠিক কিংবা বেঠিক কোনোটাই প্রমাণিত হলো না, সেটা হচ্ছে নট প্রুভড। আর যেটা ভুল প্রমাণিত হলো সেটা ডিসপ্রুভড, আর যেটা প্রমাণ করা গেল সেটা হচ্ছে প্রুভড। ওকে, তাহলে আমাদের এই আজকে যেহেতু ভিডিও আর বড় করব না,
অনেকের ধৈর্যচ্যুতি ঘটে এবং এই যে এভিডেন্স অ্যাক্টটা, তাহলে আমরা সাবস্টেন্স হিসেবে বা এখানে কনক্লুশনে আসতে পারি যে আমরা কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872, 1872 সালের সাক্ষ্য আইন। এই আইনে সাধারণত ধারা আছে, 167টি ধারা আছে এবং এটা 3টি পার্ট আছে, 3টি অংশ আছে এবং 11টি অধ্যায় আছে এবং এটি 5 নম্বর আইন এবং এটা কার্যকারিতা শুরু হয় 1 সেপ্টেম্বর 1872 সালে। প্রণয়ন করেন কারা? স্যার জেমস স্টিফেন 1872 সালের আইন প্রণয়ন করেন। সর্বপ্রথম দায়িত্ব দেওয়া হয় স্যার হেনরি মেইনকে, যিনি আইনটি প্রণয়ন করেছিলেন, কিন্তু ভারতীয় উপমহাদেশের জন্য সেটা প্রযোজ্য হয় নাই। তো যা হোক, তো আমরা আজকে যে আলোচনা করলাম সেটা হচ্ছে দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 কেম ইনটু ফোর্স 1 সেপ্টেম্বর 1872, অ্যাক্ট নং 5. It has 167 sections and 3 parts and 11 chapters. তো আজকে সাক্ষ্য আইন নিয়ে এ পর্যন্তই। অন্য কোনো একটা ভিডিওতে অবশ্যই দেখা হবে। তো আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি এবং আগামী দিনের চলার পথ সবার সুন্দর হোক এবং সবাই সুস্থ থাকেন, এই কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি। গুড নাইট।